যত নির্বাচনের দিন এগোচ্ছে তত কিন্তু রক্তচাপ বাড়ছে, ভোটারের বাড়ছে, রাজনৈতিক দলগুলোর বাড়ছে, কমিশনের বাড়ছে, নিরাপত্তা বাহিনীর বাড়ছে। সবার একটাই লক্ষ্য যে যাতে এবারকার ইলেকশন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সবাই সবার দিক থেকে চেষ্টা করছে। তবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তার জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী, তাই তিনি এই জায়গাটাকে আরও বেশি কালারফুল ওয়েতে বলছেন যে এবার বাংলা জিতব, তারপর আমরা দিল্লিতে বিজেপিকে হারাবো। এই কথাটা শুনে খুব স্বাভাবিকভাবেই বিজেপি নেতারা কারোর রক্তচাপ বাড়তে পারে, আবার কেউ মনে করতে পারেন এরকম বহু কথাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। কিন্তু প্রশ্ন তো বাংলা নিয়ে, আজকের দিনে বাংলা দাঁড়িয়ে দিল্লিতে হারানোর প্রশ্ন বা সরকার ফেলে দেওয়ার প্রশ্ন তো পরে, কিন্তু বাংলাতে বিজেপির মাইন্ডসেট কি? বিজেপিও কিন্তু মনে করছে যে এবার যদি না জিততে পারে তাহলে তাদের পক্ষে ফার্দার মানুষের সামনে দাঁড়ানোটা কঠিন হবে। আর এই কথা আমি বানিয়ে বলছি না। শ্রমিক ভট্টাচার্য এই রাজ্যের যিনি সভাপতি, প্রদেশ সভাপতি বিজেপির, তিনি ক্ষমতায় আসার পর বলেছিলেন যদি এবার না জিততে পারে বিজেপি 26-এর নির্বাচন, তাহলে কিন্তু বিজেপির আর ফিরে দাঁড়ানোর জায়গা থাকবে না রাজ্যে। অর্থাৎ একবার মানুষ 21-এ দেখেছে, 24-এ দেখেছে, এবার হচ্ছে 26। বিশেষত রাজ্যবাড়ি ক্ষেত্রে যদি বিজেপি তার ফল ভালো না করতে পারে, ইভেন ভালো ফল মানে অন্তত পক্ষে নানা করে ধরে নিন 130টার উপরে আসন, হয়তো হেরে গেল কিন্তু 130টার উপর আসন, আর না হলে দেখা গেল ক্ষমতা আসতে পারলো না, রেজাল্ট আগের বারের থেকেও খারাপ, বিজেপি কিন্তু অস্তিত্ব থাকবে না। এটা বিজেপির অনেক নেতা মনে করছে। কি হবে সময় বলবে, মানুষ বলবে। 23-29 তারিখে ভোট আছে। আমার এখানে প্রেডিকশন করা, একটা হাইপোথেটিক্যাল একটা ইমাজিনারি সিনারিও তৈরি করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে এক। আজকে নির্বাচন কমিশনের ভোটকে শান্তিপূর্ণ, ফ্রি, ফেয়ার, আনইন্টারাপ্টেড ইলেকশন যাতে মানুষ পায়, সেই কারণের জন্য নির্বাচন কমিশনের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে সামনে আসলো, যেটা আমরা সবাই জানি, আমরা সারাদিন খবর করছি। সেটা হচ্ছে গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ, এদের প্রত্যেককে 3 দিন আগের থেকে তাদের রিজার্ভে চলে যেতে হবে। অর্থাৎ তারা কোনো কাজ করতে পারবেন না, নির্বাচন সংক্রান্ত নয়, ইভেন তারা রাস্তাতেও থাকতে পারবেন না, তাদের রিজার্ভ হিসাবে চলে যেতে হবে। কোনো ক্ষেত্রে নির্দেশ আছে ছুটি তারা নিয়ে নিতে পারে ভোটের 3 দিন আগে এবং 3 দিন পরে। তার মানে নির্বাচন কমিশন মনে করছে যে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ বা ভিলেজ পুলিশ এরা নির্বাচনের কাজে তাদের প্রভাব খাটাতে পারে। রেদার বলা ভালো যে রাজনৈতিক দল তাদের মাধ্যমে ভোটারদেরকে প্রভাবিত করতে পারে, যাতে আইন শৃঙ্খলা বা ফ্রি ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বা তাদের সম্পর্কে এই সিদ্ধান্ত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এর আগে একাধিক এই কনস্টিটিউশনাল বডি তারা বিভিন্ন নির্দেশ দিয়েছে, কোড দিয়েছে, কিন্তু গ্রাসরুট লেভেলে তার ইমপ্লিমেন্টেশন হয়নি। মজার বিষয়, আমার সঙ্গে যারা রাজনৈতিক গেস্ট হয়েছেন, যারা টিভির উল্টো দিকে বসে অনুষ্ঠান দেখছেন, তারা জানেন সে সুপ্রিম কোর্ট হোক আর হাইকোর্ট হোক আর এই ধরনের কনস্টিটিউশনাল বডি হোক, ডোন্ট কেয়ার করবার একটা মানসিকতা অনেকের মধ্যে আছে। কি হবে শুনে, কে বার্তা দেয়? এরপরে রাস্তার মোড়ে বা খানিকটা দূরে বা কোনো চৌহদ্দিতে বা কোনো বাজারে সিভিক পুলিশকে সেদিন দেখা গেলে কি ব্যবস্থা নেবে কমিশন? কমিশন তো বলে তার ম্যান পাওয়ার নেই। নির্দেশ হলো, পেপারে হলো, মিডিয়া খবর করলো, ইমপ্লিমেন্টেশন হবে? প্রশ্ন থাকবে আজকে আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের কাছে। আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট আজকের প্যানেলেই রাখবো, যে যেখানে উত্তরপ্রদেশের ছবি আরেকবার বাংলার মানুষের সামনে রাখার চেষ্টা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বেশ মোটা গলায় সুর চড়িয়ে রাজনাথ সিং বললেন যে বিজেপি জিতে আসলে গুন্ডারা হয় ঘরে, নয় জেলে, নয় ওপরে থাকবে। আপনাদের মনে থাকতে পারে উত্তরপ্রদেশে ঠিক একই রকম পদ্ধতির রিফ্লেকশন বারবার যোগী সরকার করবার চেষ্টা করেছেন, এবং উত্তরপ্রদেশে যোগী ক্ষমতায় আসবার পর, অর্থাৎ আদিত্যনাথ যোগী সিএম হিসাবে ক্ষমতায় আসবার পর একাধিক এনকাউন্টার হয়েছে। বড় বড় মাফিয়া ক্রিমিনাল তাদেরকে শুট করেছে পুলিশ। যে পুলিশ আগে দাঁড়িয়ে থাকতো বা অপরাধীরা তাদের পেছনে তাড়া করতো, উত্তরপ্রদেশের যে সিনারিও ছিল সেখানে একটা বদলে দেওয়ার দাবি করে এই যোগী আদিত্যনাথের সরকার। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে। কারণ আমি কেন এই কথা বলছি, কারণ আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অতীত যেটা দেখে এসেছি, যে যখন রাজনৈতিক পালাবদল হয়, এই গুন্ডা মাস্তান তোলাবাজদেরও পালাবদল হয়ে যায়। 2011-র আগে যাদেরকে হারমাত বলা হতো,
আমি হলপ করে বলতে পারি এই ধরনের হারমাদ্রাকেও নতুন রাজনৈতিক দলে সুযোগ পায়নি তো। এই প্রশ্নগুলো কিন্তু চলে আসে। বিজেপি ক্ষমতায় আসলে ক্ষমতায়নের স্বার্থে এই মাফিয়া গুন্ডারা এর আবার বিজেপিতে জায়গা পাবে না তো, এটা মানুষের প্রশ্ন। অর্থাৎ পলিটিক্যাল পাওয়ার এবং উইল হাত বদল হয়, কিন্তু গুন্ডারাও সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। হয়তো ক্ষমতার স্বার্থে রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, কারণ প্রশ্ন সেটাই, ভোট করাবে কারা। একটা উদাহরণ হিসাবে আমি ছোট্ট করে বলতে পারি আপনাদের, আমি যারা বক্তা তাদের কাছে যাব। শেখ শাহজাহান একটা সময় দুর্দণ্ড প্রতাপ নেতা সিপিএমের সময় ছিলেন, আর আজ দেখুন তৃণমূল জমানায় একই রকমভাবে চিংড়ি মাছ বিক্রি করে দেদার সম্পত্তির মালিক হয়ে 1 বছর খানেকের উপর জেলে রয়েছে। সে তৃণমূলের সম্পদ। ঠিক এরকমটাই অভিযোগ আসে। কাজে রাজনৈতিক শক্তি বদল হতে পারে, কিন্তু আরাবুলদের মতো মানুষ বা এই শওকত মোল্লাদের মতো মানুষ বা ধরে নিন এই শেখ শাহজাহানের মতো যারা রয়েছেন, যাদের বিরুদ্ধে বারবার করে অভিযোগ আসে রাজনৈতিক পট পরিবর্তনের বা গুন্ডাগর্দির অভিযোগ আসে, তারাও কি রং বদলায় না? এই প্রশ্ন বারবার করে থাকবে। আসুন এবার আমি দ্রুত পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র। আমি স্বাগত জানাই দীপঙ্কর দাকে আজকের অনুষ্ঠানে। বহুদিন পর আমার খুব ভালো লাগছে সুদীপ্তাকে আবার পেলাম স্টুডিওতে। সুদীপ্তা রায়চৌধুরী, জাতীয় কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। আমি দুজনকেই স্বাগত জানাবো। আমাদের সঙ্গে অনলাইনে আমাদের স্টুডিওতে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকছেন মহানন্দা কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্রসেনজিৎ ঘোষ, তৃণমূল কংগ্রেসের আজকের মুখপাত্র, আপনাকেও আজকে স্বাগত জানাই। যেখানে শান্তি রক্ষা, নিরাপত্তা, আইন শৃঙ্খলা একটা বড় প্রশ্ন, সেখানে 3টে ছবি আমাদেরকে আবার আজকে বলে দিচ্ছে যে ভোটের আগে সবার রক্ত গরম হচ্ছে। কেন হচ্ছে সেই ছবিটা দেখানোর জন্য আপনাদেরকে আমরা সরাসরি ভাঙড়ের ছবি দেখাবো। আসুন আপনাদেরকে প্রথম দেখাই ভাঙড়ের ছবি। দেখুন কি অবস্থা, শুরু হয়ে গেছে, রক্তচাপ বেড়ে গেছে, শুরু হয়ে গেছে। দেখুন সমস্যা, এটা জিতে পারে, কিন্তু কথা হচ্ছে যখন শিডিউল প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে বাধা দেওয়ার জন্য লোককে জড়ো করে আমাদের যারা কর্মী যাচ্ছে তাদেরকে হামলা চালানো, এটা কীভাবে হবে? একটা কর্মী মেরে নাক ফাটিয়েছে, আবার গাড়িতে ইট ছুঁড়েছে, ভাগ্যরম কাঁচে লাগাই গেলে কাজটা ভাঙতে হবে। এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে ভাঙড়ের ছবি। যে ভাঙড়ের ছবিতে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে স্লোগান কেন্দ্রিক গণ্ডগোল এবং আরও একাধিক অভিযোগ রয়েছে। তবে হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, গণ্ডগোল, এগুলো ছবি দেখলাম। আসুন এবার একটা কুলতলির ছবি আপনাদেরকে দেখাই। কুলতলির ছবি দেখব। এই বাসটা কাটছে, এই বাস হামলা হলো কেন? মইপিট কোস্টাল থানা ওসি জবাব দাও। পুলিশ তুমি পুলিশ তুমি উঠতে চালো। আমি জনসংযোগে এসেছি কুলতলির মইপিট বি অম্বিকানগর। সকালবেলা যখন আমরা জনসংযোগ শুরু করি, হঠাৎ করে দেখছি তৃণমূলের এখানকার মইপিটের ব্লক সভাপতি পিন্টু প্রধানের নেতৃত্বে একদল হামলাকারী, দুষ্কৃতিকারী বড় বড় দা হাতে নিয়ে ক্যান্ডিডেটের সামনে এসে জয় বাংলা স্লোগান দিতে দিতে আক্রমণাত্মক ভূমিকা নেয়। বিশেষ করে আজকের কুলতলি ব্লকে আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় গণেশচন্দ্র মণ্ডলের সমর্থনে আজকের মইপিট অঞ্চলে প্রত্যেকটা ডোর টু ডোর ক্যাম্পিং আমাদের প্রতিনিয়ত চলছে। আজকে তদ্রূপভাবে আজকে সকালবেলা বৈকুণ্ঠপুর জিত মোড়ে আমাদের 274 নম্বর বুথের আজকের সেই ডোর টু ডোর ক্যাম্পিং চলছিল। সেই মুহূর্তে বিজেপির প্রার্থীসহ একটা র্যালি আসে। আসার পর আমাদের কর্মীদের দেখে যেভাবে গালিগালাজ, জয় শ্রীরাম বলে কুকথা বলে, তাতে একটা বচসা হয়। সেই বচসা থেকে আজকের বিজেপিরা বলছে যে তৃণমূল কংগ্রেসের মা বোনেরা নাকি অস্ত্র নিয়ে, কাটারি নিয়ে তাদের নাকি উপরে আক্রমণ করেছে। এই সমস্ত ভিত্তিহীন, কারণ সারা বছর কোনো দিন দেখা পাওয়া যায় না এলাকায়। ভোটের সময় এসছে ভোট চাইতে,
আর ইচ্ছাকৃতভাবে শান্তপ্রিয় মইপিটকে এরা অশান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে আজকের কুলতলি ব্লকে। তবে দেখুন, আমাদেরও এটা মানে ব্যর্থতা বলবো, বা বিজেপিরও ব্যর্থতা। বিজেপি কিন্তু এখানে কোনো কাটারি বা বড় দায়ের ছবি দেখাতে পারলো না। হয়তো আমি জানি না যে আমাদের বিজেপি প্রতিনিধির কাছে ওখান থেকে ছবি আসবে কিনা। যদি অথেন্টিক হয়, আমরা সত্যতা যাচাই করবার কোনো জায়গা থাকবে না, তাহলে দীপঙ্করবাবু দেখাতে পারেন স্টুডিওতে। তাহলে কিন্তু গণ্ডগোল হলো এখানে তৃণমূল এবং বিজেপির। অন্যদিকে আমরা হাড়োয়ার ছবি আপনাদেরকে দেখাই, উত্তর 24 পরগনার, যেখানে 29 তারিখে ভোট আছে। দেখুন কি হচ্ছে। আমি বলি ফোনটা বলো 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 না, আরে বাবা বলো না, আমাদের কথা বল। লাঠি যে ঘটনা ঘটেছে, ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা তারা মিটিং করছিল। আচমকা বিজেপির কিছু ছেলে, ওখানে লোকালে কোনো সংগঠন নেই, 2-4 জন ছেলে, আর বাইরের থেকে কিছু বিজেপির দুষ্কৃতী যারা অ্যান্টি সোশ্যাল ওয়ান্টেড আসামি, তারা এলাকায় গিয়ে আচমকা আমাদের ভালো ভালো কর্মী যারা আমাদের পার্টির সম্পদ, তাদেরকে আচমকা একেবারে মেরে শেষ করে দেবো, মেরে ফেলবো, এরকম ভাষায় গিয়ে তাদেরকে মারধর করে। তার মধ্যে পাগল হয়ে গেছে। আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য বলেই দিয়েছে পরিষ্কারভাবে, একটি তৃণমূলের বন্যা বস্তার চুরপুটি কেউ বাইরে থাকবে, সব ভেতরে চলে যেতে। 4 তারিখের পরে একটি তৃণমূলে কেউ থাকবে না। বিজেপি যেখানে বিজেপি প্রার্থী প্রচারে যাচ্ছে, বিজেপি বাড়ছে, সেখানে আক্রমণ আসছে। কিন্তু এইবার ইসিআই ইলেকশন কমিশন যে ধরনের মুডে আছে, এরা বুঝতে পারছে না, ঘরের থেকে বের করে এনে আগামী দিন অ্যাকশন হবে, এটা নেবে সাংবিধানিক মতে। তার জন্য তৃণমূল ইলেকশন কমিশন যেরকম মুডে আছে বলছেন কর্মী, তার মানে পাশাপাশি সিভিক, গ্রিন এবং ভিলেজ পুলিশকে ভেতরে পাঠিয়ে দেওয়া বা রিজার্ভে পাঠিয়ে দেওয়া, এবং এই যে গণ্ডগোল বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত, আমরা কম বেশি যে ছবিগুলো দেখাচ্ছি, ভোটের দিন কি পরিস্থিতি হয় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এই অবস্থাটাকে কি নিয়ন্ত্রণ করতে পারবে কেন্দ্রীয় বাহিনী? এই 3টে জায়গাতেই গণ্ডগোল হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ডমিনেশন শুরু করে দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়েও কিন্তু একটা ছোট প্রশ্ন আসছেই এখানে, খুব স্বাভাবিক। কারণ একাধিক 3টে জায়গার ছবি আমরা দেখলাম। এক জায়গায় দেখলাম হচ্ছে রাজ্য পুলিশের ওই ছাপা পোশাক পরা পুলিশ, দ্বিতীয়টি দেখলাম যে রাজ্য পুলিশ মানে খাকি বর্দিধারী পুলিশ। আর এখানে যে গণ্ডগোল হচ্ছে, পুলিশের আমরা ছবি দেখতে পেলাম না, অন্ততপক্ষে যখন রিপোর্টাররা পৌঁছয় বুঝতে হবে যে সেটা গণ্ডগোল শুরু হওয়ার বেশ খানিকক্ষণ পরে, বা যদি ভিডিও পাওয়া যায় সেটা। কিন্তু সেখানে পুলিশের উপস্থিতি বা কেন্দ্রীয় বাহিনীর প্রশ্ন উঠছে শান্তিপূর্ণ ভোট হওয়ার ক্ষেত্রে। আমি চলে যাব সরাসরি প্রসেনজিৎ বাবুর কাছে, যে প্রসেনজিৎ বাবু এই যে সিদ্ধান্ত নিচ্ছেন নির্বাচন কমিশন, এবং তার একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এইরকম গণ্ডগোল ছোটোখাটো বিভিন্ন জায়গায় হচ্ছে, তো এরপরে কি শান্তিপূর্ণভাবে মানুষের কাছে তো গিয়ে সবাই বলছেন যে আপনারা প্লিজ ভোট দিতে যাবেন আমাদের প্রার্থীকে? এখন কোথাও যদি এরকম গণ্ডগোল হয়, এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে যে মানুষ সেখানে অনেকেই ভোটমুখী হন না, বুথমুখী হন না। এবার কি পরিস্থিতি হতে পারে এবং এর দায় কার? দেখুন, এই দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। কারণ পশ্চিমবঙ্গের আগে যতগুলি নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এবার নির্বাচন কমিশন একটু অতিরিক্ত দায়িত্ব পালন করবার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা প্যানিক, মানুষকে একটু ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। যে গন্ডগোল দেখানো হলো আপনার টিভি ফুটেজে, এগুলো ভারতীয় জনতা পার্টি তারা 5 বছরে কেন কোনোদিনও মানুষের সঙ্গে জনসংযোগ করেনি, এখন নির্বাচনে আগে জনসংযোগ করতে যাচ্ছে, সেখানে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। না, বহু জায়গায় প্রসেনজিৎ দা জয় বাংলা স্লোগান আর জয় শ্রীরাম স্লোগানে দুজন উভয় পক্ষ রেগে যাচ্ছে, হাতাহাতি হচ্ছে, গন্ডগোল হচ্ছে। এর সঙ্গে তো উন্নয়ন বা সারা বছর মানুষের পাশে থাকা বা ইয়ে করার জায়গা নেই। মানে মূলত এই যে গন্ডগোলের যে সূত্রপাত, এর অনেক ক্ষেত্রে উন্নয়ন অনুন্নয়নের ইস্যু নয়, অনেক ক্ষেত্রে স্লোগানে মানুষ মাথা গরম করে ফেলছে, গন্ডগোল হচ্ছে। বেশ, আমরা যাব পরে ওনার
স্ক্রিন স্কিপ করে গেছে, আমি দীপঙ্করদার কাছে আছি। দীপঙ্করদা, এর জন্য দায়ী কে, বা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমার যেটা পরিষ্কার যে কমিশনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিভাবে কার্যকরী হবে? দেখুন, আমরা সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন সিদ্ধান্ত নিচ্ছে, কমিশন ঘোষণা করছে, অথচ সেই ঘোষণা করার পরেও 2021 বা 24 যখন যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমি দেখেছি কমিশন শুধু বলে গেছে, শুধু 21 বাহিনী এসেছে, পঞ্চায়েত নির্বাচনটা একদম, ধরুন দাদা। সব একদম বাহিনী এসেছে না, পঞ্চায়েত নির্বাচন তো কেন্দ্রীয় বাহিনী আসেনি। হ্যাঁ, পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী ব্যাপারটা দিয়ে। কেন্দ্রীয় বাহিনী যেভাবে মানে কেন্দ্রীয় বাহিনী দিয়েই হয়েছে সব নির্বাচন, পরপর গত 10 বছরের আমি সমস্ত বলতে চাইছি নির্বাচনে। পঞ্চায়েত নির্বাচন স্থানীয় প্রশাসন নির্বাচন, আর এই দুটো হচ্ছে কি আমি যেটা বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই স্থানীয় প্রশাসন নির্বাচন আর লোকসভা রাজ্যসভা নির্বাচন যেগুলো হয়, নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করছে আমি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন, যে ওটা তো দুটো ভাঙড় থানা, কুলতলি থানা, হাড়োয়া ভাঙড়, এই এলাকায় কি পরিবেশ আছে, কি অবস্থায় আছে, আপনি ওই এলাকার মানুষদের কাছে সমীক্ষা করে দেখুন। তারা এখানে জীবনটা নিয়ে আছে তৃণমূলের অত্যাচারে, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে তাদেরকে খোরপোশ দিয়ে ওখানে বসবাস করতে হয়, না হলে ওই ভেড়ির রাস্তা দিয়ে হেঁটে বাড়ি আসতে পারবে না, এটাই তাদের অবস্থা। আর তৃণমূলের কথা বলছিলেন, তৃণমূলের অবস্থা আমি একটা কথা বলি একদম, যারা আজকে চ্যানেলে শুনছে বা আপনার কাছ থেকে, যে দলটা আর 1998 সালে জন্ম হয়েছিল রেড রোডে বন্দে মাতরম দিয়ে, সেই দলটার আজকে অধঃপতন কোথায় হয়েছে দেখুন, জয় বাংলা স্লোগানে। বন্দে মাতরম ভারতবর্ষের যে স্লোগানের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল, যাদের আত্মাকে মনে করা হতো, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের আত্মা বন্দে মাতরমকে মনে করা হতো। স্লোগানটা বন্দে মাতরমের সঙ্গে জয় বাংলা নয়, এবার না জয় শ্রীরামের সঙ্গে জয় বাংলা। না, আপনি কথাটা ঘুরিয়ে ফেলছেন, একদম পরিষ্কার। আমি বলছি বন্দে মাতরম দিয়ে তৃণমূলের জন্ম হয়েছিল, আজকে তাদের অবস্থান হয়েছে জয় বাংলা। বিদেশ থেকে ধার করা একটা স্লোগানকে নিয়ে একটা রাজনৈতিক স্লোগান, অর্থাৎ একটা রাজনৈতিক, যে দলটা একটা সততার প্রতীক রেখে মমতা ব্যানার্জি ছবি দিত, সেই দলটার আজ সততার প্রতীক উঠে গেছে। অর্থাৎ যে দলটা রাজনীতিভাবে কতটা হতে পারে, যে দলটা কোনো রকমভাবে সাম্প্রদায়িক বাতাবরণ, যে দলটা 1998 সালে আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি, মমতা ব্যানার্জি 1998 সালে রেড রোডে বলতো মুসলমানরা দুধের গাই, আজকে তৃণমূল কংগ্রেসের জন্মই হতো না এই বাংলায়। কারণ যারা সেদিন সিপিএম এর অত্যাচারে যারা সেদিন বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করতে গেছিল, তারা ভাবেনি। আপনি বলছেন স্ট্যান্ড পয়েন্ট, প্রসেনজিৎ কি বলবেন? আপনাদের স্লোগান জয় বাংলা থেকে, আপনাদের স্লোগান বন্দে মাতরম থেকে জয় বাংলা হয়েছে, এবং এই তোষণ রাজনীতি ছিল না, যেটা দীপঙ্করদা বলছেন। এই একাধিক কারণের জন্য তৃণমূল কংগ্রেসের এখন আজকে এই হাল, এই অবস্থা। দীপঙ্করদার দাবি, আমার বক্তব্য নয়। কি বলবেন আপনি প্রসেনজিৎ? দেখুন, ভারতীয় জনতা পার্টি, তাদের তো কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো নেই, তাদের কোনো রাজনৈতিক উন্নয়নের। আপনি মনে পড়তে ভুলে গেছেন দাদা, এটা দিয়ে দেবো আপনাকে, এটা একটু নিয়ে নেবেন দাদা, অনলাইনে আছে। বন্দে মাতরম তৃণমূল আপনি মনে ছিলেন না 1998 সালে রেড রোডে মমতা ব্যানার্জি বৃষ্টির দিনে ছিল। কিন্তু জয় বাংলা তৃণমূল কংগ্রেস এই কারণেই বলে, বা বাংলার মানুষ বলে, যে যখন ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে, সেখানে বাংলার মানুষকে অপমান করে, বাঙালিদেরকে অপমান করে, বাংলার মনীষীদেরকে অপমান করে, সেখানে বাংলার মানুষ, এটা তৃণমূল কংগ্রেসের স্লোগান নয়, এটা বাংলার মানুষের স্লোগান হচ্ছে জয় বাংলা। আর এই জয় বাংলা বহিরাগত, তারা খেপে যাচ্ছে। জয় বাংলাটা স্লোগান নয়, জয় বাংলাটা হচ্ছে বাংলার মানুষের স্লোগান, যেখানে বাংলাকে অপমান করা হচ্ছে, বাঙালিদেরকে অপমান করা হচ্ছে, বাংলার মনীষীদেরকে অপমান করা হচ্ছে। যেখানে আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলতেই পারছেন না যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথাটা কে বলেছেন সেটাই তিনি বলতে পারছেন না। বাংলার মনীষীদের সম্পর্কে যাদের ধ্যান ধারণা নেই। প্রসেনজিৎ, এই যে বিভিন্ন না না, একটা মিনিট, আমার মনে হয় প্রসেনজিৎ, আমার মনে হয় যে রাজনৈতিক নেতাদের এই মূলত মনীষীদেরকে কোট করাটা বন্ধ করা উচিত। কারণ সবাই স্লিপ অফ টাং, মিস অফ মাইন্ড যা করে ফেলছেন, আমি আর সবারটা সামনে আনতে চাই না। আমার ইনস্ট্যান্ট এখন দাঁড়িয়ে অন্তত 10টা উদাহরণ মনে আছে বিভিন্ন লেভেলের, বিভিন্ন দলের রাজনৈতিক নেতার। হ্যাঁ, মানে আজকেও হয়েছে, আমি আপনাকে কোট করছি না, প্লিজ আমায় ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। আমি রবীন্দ্রনাথ, গান্ধীজি, নেতাজি, বঙ্কিমচন্দ্র কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ সবাই আপনারা যা করছেন রাজনৈতিক নেতারা, এটা বাংলার লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা। যারা পশ্চিমবঙ্গের জন্মে এই মানুষগুলো আজকে, মানে আমি কি বলবো, মানে রাজনৈতিক নেতাদের দ্বারা ভুল ব্যাখ্যা হচ্ছে মানুষের কাছে। এতে গ্রাসরুট লেভেল সমস্ত রাজনৈতিক দল,
কোনো আমি নির্দিষ্ট করে মেনশন করে তৃণমূল, বিজেপি বা কংগ্রেস বলবো না, তার মধ্যে মূলত তৃণমূল এবং বিজেপির দ্বারা বেশি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর তুলনায়। কিছু মনে করবেন না, আমাকে অন্যভাবে নিতে পারেন, সমালোচনা করতে পারেন। উদাহরণ আছে আমার কাছে, ফুটেই আছে, দেখিয়ে দিলে আপনারও মাথা নিচু হয়ে যাবে। যাই হোক, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো, দ্রুত ফিরে এসে যাব। সুদীপ্তা রায়চৌধুরী আমাদের কাছে রয়েছে, সুদীপ্তা কি বলবে, সুদীপ্তার বক্তব্য শুনবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এসে সঙ্গে থাকবো। একটা জিনিস রাজ্যের মানুষের কাছে খুব পরিষ্কার, যে রাজ্যের শাসক দল নির্বাচন কমিশনকে একটি কনস্টিটিউশনাল বডি মানতে নারাজ। তারা পরিষ্কার মনে করছে যে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির প্রতিনিধি বা বিজেপির হয়ে কাজ করছে। কিছুক্ষণ আগেও প্রসেনজিৎ দা বললেন। আমার প্রশ্ন সুদীপ্তার কাছে, সুদীপ্তা, যে কমিশনকে আমি বিজেপির বর্দা বলে মনে করছি বা বিজেপিকে বর্দা কমিশনকে তার ছোটদা বলে মনে করছি, সেই কমিশনের দেওয়া নির্দেশ পালন করবার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা দেখতে পাবে বলে তুমি মনে করো? তুমি কি মনে করো যে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ বা ভিলেজ পুলিশের ক্ষেত্রে যে কঠোর নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের তরফে, তার ইমপ্লিমেন্টেশন হবে? পাশাপাশি তুমি এখানে বসে নিজে তাকিয়ে দেখছিলে যে কিভাবে গন্ডগোল শুরু হচ্ছে, হাতাহাতি, গরমাগর্মি চলছে। কি মনে হয়, শান্তিপূর্ণ হবে ভোট? এখন ভোট শান্তিপূর্ণ হলে তো তৃণমূলের বাজার বন্ধ হয়ে যাবে। এই বাইনারির যে বাজারটা, সেটাই তো উঠে যাবে। আমার পূর্ববর্তী বক্তা যিনি বলছিলেন, তিনি যে বন্দে মাতরম এখন আর ব্যবহার করেন না। আমাদের ভালো লাগলো যে বন্দে মাতরম মুক্তি পেয়েছে। আমরা অপেক্ষা করছি কবে নামের থেকে কংগ্রেসও ছুটি পায়, এই ছুটির জন্য আমরা অপেক্ষা করছি। মানে তৃণমূল শুধু দল, শুধু তৃণমূল এবং সততা যা কিছু লিখুক, কংগ্রেসকে ছুটি দিয়ে দিক, শুধু কংগ্রেসকে বাঁচাক। আচ্ছা, এটা গেল এক। আপনি বলছিলেন মানে একটু আগেই যে সিভিক পুলিশ, সিভিক গ্রিন ব্লু হোয়াইট দিয়ে কি করবে? শান্তনু বলে একজন পুলিশ অফিসারের, তিনি নাকি কোটিপতি, তার বাড়ির তার প্রপার্টি এখনো গোনা চলছে পার্থর থেকেও বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ কোথাও কোটিপতি, কোথাও দলপতি। এই পুলিশ দিয়ে ভোট হলে পরে সে গ্রিন পুলিশরা বা এরা তো ট্রেন্ড পুলিশই না, এদেরকে কেন রাখা হবে সিস্টেমে? বারংবার এদেরকে নিয়ে প্রশ্ন উঠেছিল। তো এইভাবে ভোট করলে ভোটটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, এবং এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন না, তাহলে আমি আরেকটু পিছিয়ে যাই, সেটা হচ্ছে এসআইআর। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে যখন এসআইআর হলো, তখন তার আগে কিন্তু রাহুল গান্ধী বলেছেন যে এসআইআর নামে ভোট লুট হচ্ছে, যখন বন্দ্যোপাধ্যায় নীরব থাকলেন। এই রাজ্যে যখন এলো, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওর যত রকম সহায়তা করার কথা ছিল ইলেকশন কমিশন, তার কি ভূমিকা পালন করছে আলোচনা এই মুহূর্তে যাচ্ছি না। উনি ওনার যে কর্তব্য করার কথা ছিল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, সেই কর্তব্য করলেন না। মানে তুমি বলছো কমিশন, তার মানে তুমি বলছো কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট পায়নি এই রাজ্যে, যথেষ্ট সাপোর্ট পায়নি। এবং জিনিসটাকে গুলিয়ে, বাংলা বাঙালির ইয়েটা যখন নেমে আসছে, ভারত যখন নেমে আসছে, তখন ভোটের বাজার তো বাঁচিয়ে রাখতে হবে। তো ভোটের বাজার বাঁচিয়ে রাখার জন্য আবার একটা বাইনারি ক্রিয়েট করতে হলো। এসআইআর হলো সেই বাইনারিটা ক্রিয়েটেড রাখার অস্ত্র। এসআইআর দিয়ে এইটুকুই সুনিশ্চিত করা যায়, সেটা হচ্ছে একজনও যোগ্য ভোটার বাদ যাবেন না, একজনও অযোগ্য ভোটার থাকবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কোর্টে গেলেন, এটা করলেন, ওটা করলেন, সামলা ইন্টারে নেমে পড়লেন। তারপরে নতুন নতুন শব্দ হলো, বাংলার মানুষের হয়রানি বাড়লো। আর আজকে যে ছবিগুলি উঠে আসছে, এটা নতুন কিছু নয়। মানে তোমার কি মনে হচ্ছে কমিশনের এই নির্দেশকে মানবে না সরকার? কোন নির্দেশকেই কি মেনেছে যেটা মানবে? আমি ঠিক এইটা নিয়ে যাব প্রসেনজিৎ দার কাছে, যে সত্যি কি এই নির্দেশ, কমিশনের নির্দেশ, যে কমিশনকে আপনারা মনে করছেন বিজেপির সিস্টার কনসার্ন, সত্যি কি সেই নির্দেশ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন মানবে? আমি আসবো, মহানন্দা কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন। মহানন্দাদি, আজ নতুন করে নয়, আপনি বহু নির্বাচনের দিনে প্যানেলিস্ট হিসাবে আমাদের সঙ্গী থেকেছেন। আপনি একটু আমায় বলুন যে এই সংস্কৃতি বদলানো সম্ভব হবে কিনা, সিভিক গ্রিন এবং এই ভিলেজ পুলিশদেরকে তুলে দিয়ে? পাশাপাশি এই যে এরিয়া ডমিনেশনের কথা দীর্ঘদিন ধরে আমরা শুনছি, প্রায় 900 কোম্পানির কাছে কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে রয়েছে। এই অবস্থা তো হাতাহাতি, গন্ডগোল, স্লোগান নিয়ে চিৎকার চেঁচামেচি, ঠেলাঠেলি, এগুলো তো চলছে। মহানন্দাদি,
দেখো, কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করা এটা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে, এবং গতবারের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী ছিল বেশ বেশি সংখ্যক, এবং এখন তো মানে গতবারও হয়েছে, এবারও জম্মু কাশ্মীর থেকে মানে সাজোয়া ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে, মানে যেগুলো জঙ্গিদের মারা হয় সেগুলো পর্যন্ত নিয়ে আসা হয়েছে। কাজে আমরা আশা করব যেন একটা সহনাগরিকও আমরা মানে আমি একটা জায়গায় একটুখানি ঠিক করে দিই, এই যে সাজোয়া ট্যাঙ্কগুলো মূলত যখন জম্মু কাশ্মীরে পুলিশের উপরে ইট বৃষ্টি হতো, ইট ছোড়া স্টোন ম্যান ছিল, সেই সময় গাড়িগুলোকে সরকার কিনেছিলেন। হ্যাঁ, যখন মানুষকে বেঁধে যেতে এবং সেই সময় থেকে ওদের ইউজ করা হয়, তো সেগুলো আনা হয়েছে আমরা দেখলাম। কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে গতবারও ভোটে এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও শীতলকুচিতে মানুষ মারা গেছে, এবং এখনো সেটা বিচারাধীন, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা গেছে এরকম কিন্তু খবর হয়েছে। কাজে আমরা খুব সাধারণ মানুষ, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। ভারতবর্ষ লার্জেস্ট ডেমোক্রেসি পৃথিবীর মধ্যে, কিন্তু সেই ডেমোক্রেসি মানে অ্যাকচুয়াল কনস্টিটিউশনাল রাইট নাগরিকদের কতটা ঠিকমতো প্রয়োগ হচ্ছে। সব থেকে দুর্ভাগ্যজনক, আমি একটা কথা বলবো দেবাশিস, যে এবারের ভোটটা কিন্তু রাজনৈতিক ভোট হচ্ছে না। এবারের ভোটে লড়াইটা কি নিয়ে হচ্ছে? লড়াইটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই হয়ে গেছে এটা। অর্থাৎ এসআইআর এর মাধ্যমে যেভাবে ভোটাধিকার তালিকা তৈরি করার কথা, সেটার থেকে ডিলিশন বা এই যে তোমার বিবেচনাধীন ভোটার, এই ব্যাপারগুলো করে সাধারণ গরিব নিরক্ষর মানুষ, তাদের যে অসহায়তা তৈরি হয়েছে, যে আশঙ্কা তৈরি হয়েছে, এই প্রসেসে কত মানুষ মারা গেছে, এগুলো কি কাম্য? এটা তো কাম্য নয়। একটা গণতান্ত্রিক দেশে ভোট দেওয়া তাদের সাংবিধানিক অধিকার, এবং যবে থেকে স্বাধীন হয়েছে দেশ, তখনকার যারা নেতা ছিলেন তারা কিন্তু মানুষকে বুঝিয়ে বুঝিয়ে যে ভোট দেওয়াটা প্রয়োজন, এইভাবে একটা সংস্কৃতি তৈরি করা হয়েছিল। কিন্তু এবারে পশ্চিমবঙ্গের ভোটের একেবারে আগে এই এসআইআর এর মাধ্যমে যেভাবে মানুষের ওপর অত্যাচার হয়েছে, এটা কিন্তু কাম্য নয়। এবং ভোটের রেজাল্ট পড়বে যে তারা কোন পার্টিকে সমর্থন করে, সেটা একেবারে অন্য ইস্যু। কিন্তু ভোটে যাওয়ার আগে এই যে অসহায়তা মানুষের আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, এবং আরেকটা কথা বলবো, কত মানুষের আমাদের দেশে বন্যা, ঝড়, জল, নদী ভাঙন, তাতে সমস্ত চলে যায়, তাদের কোনো নথি থাকে না। এগুলো তো একটা মানবিক দিক, এটাও তো বুঝতে হবে। এবং টাইটেলের গন্ডগোল, সেটা তো আছেই। সেটা অ্যাকচুয়ালি সবকিছু কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা যায় না, কিন্তু সেইভাবে প্রয়োগ করা হচ্ছে। কাজেই কত মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন, এবং অবশ্যই সেটা তার একটা রিফ্লেকশন ভোটের রেজাল্টে দেখা যাবে কিনা, এটা একটা কিন্তু বড় প্রশ্ন মহানন্দেদ আপনি তুললেন। আমি এরপরে জিজ্ঞেস করব যে এই যে আমি যেটা জানবার জন্য যে গুন্ডারাজ বা গন্ডগোল অশান্তি, তাকে নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হবে, এবং পাশাপাশি আজকে রাজনাথ সিং এর বক্তব্য আপনাদেরকে শোনাবো যে উনি কি বলেছেন আজকে গুন্ডাদের সম্পর্কে কি হবে, কারণ গুন্ডারাজ একটা বড় অভিযোগ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা জিতে আমরা দিল্লি জয় করব। ঠিক এই জায়গাগুলো আমি আলোচনার মধ্যে আনবো। প্রসেনজিৎ বাবুর কাছে যাব, বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকুন। এবারে নির্বাচনে বিজেপিকে হারিয়ে আমি দিল্লিতে বিজেপিকে হারাতে চাই। দেখেছেন পরশুদিন হারিয়ে দিয়েছি লোকসভায়, আমরা কি করে হারালাম? মহিলা বিল নয়, মহিলা বিল পাস হয়ে গেছে 2023 সালের 25শে সেপ্টেম্বর। মহিলাদের জন্য নোটিফিকেশন করেনি, সামনে রেখেছে মহিলা, পেছনে ছিল ময়লা, ডিলিমিটেশন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা জিতে দিল্লিতে বিজেপিকে আমি হারাতে চাই, বিজেপিকে হারাবো দিল্লিতে, দিল্লি অভিযান করবেন। পাশাপাশি মহিলা বিল প্রসঙ্গ তুলেছেন, যেখানে বিজেপির মেজরিটি নিয়ে প্রশ্ন উঠছে। খুব স্বাভাবিক, আপনারা জানেন যে সেন্ট্রালে ক্ষমতায় চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপরে জোট, মানে এখন যেটা আছে সেটা বিজেপি সরকার নয়, বরঞ্চ এনডিএ সরকার, জোট তৈরি করে সরকার, সেই প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। অন্যদিকে গুন্ডারাজ প্রসঙ্গে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বিজেপি নেতা, কেন্দ্রীয় নেতা, প্রবীণ নেতা কি বলছেন রাজনাথ সিং, সেটা আপনাদেরকে শোনাবো, শুনুন। तृणमूल कांग्रेस के शासनकाल में भ्रष्टाचार बढ़ा है, भूमाफिया बढ़े हैं और यहां पर भाई भतीजावाद भी बढ़ा है।
और मैं आज आपको विश्वास दिलाकर जाना चाहता हूं, आप यहां पर भाजपा की, बीजेपी की सरकार बना दीजिए। बहनों भाइयों, सारे गुंडे बदमाश या तो अपने घरों में दुबक जाएंगे, या जेलों में होंगे, या तो ऊपर चले जाएंगे। मैं आपको विश्वास दिलाता हूं। আচ্ছা, সরকার বদলে দিলে গুন্ডারা হয় ঘরে, নয় জেলে, নয় ওপরে যাবে। তার মানে ঘুরিয়ে এটা প্রমাণিত হয় যে বিজেপি ছাড়া বাদবাকি দলগুলো গুন্ডা পোষে এই রাজ্যে। রাজনাথের বক্তব্য, আমি প্রসেনজিৎদার কাছে যাব। প্রসেনজিৎদা, এই হিসাবের মধ্যে ধরলে মানে রাজনাথ সিং এর বক্তব্য অনুযায়ী তৃণমূল গুন্ডারাজের উপরে বেস করেই চলছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি জয়ের ইঙ্গিত, কিভাবে দেখবেন পুরো বিষয়টাকে? দেখুন, এই নির্বাচনের প্রচারে দিল্লি থেকে যারা নেতা মন্ত্রীরা আসছেন তারা বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন। সদ্য জেল থেকে ছাড়তে তিনি বন্দর এলাকার প্রার্থী হলেন। ভারতীয় জনতা পার্টির গুন্ডা বদমাস যারা প্রশ্রয় দেয়, সেটা বাংলার মানুষ ভয় দেখাবার চেষ্টা করছে, বাংলার মানুষকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু প্রসেনজিৎদা, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বলুন বলুন বলুন, শুনছি, বলুন। বাংলার মাটিতে উত্তরপ্রদেশের বুলডোজার বাংলার মানুষ মানবে না। বাংলার মানুষ তার জন্য তৈরি হয়ে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে বিজেপি শেষে শুরু হয়ে গেছে, গত লোকসভাতে যে বিল পেশ করেছিল, বিরোধীরা একজোট হয়ে সেই বিল পাশ করতে দেয়নি। এবং এই নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষে বিরোধীরা একজোট হবে এবং বিজেপি সরকারের পতন হবে। এটা শুধু সময়ের অপেক্ষা, এটা নিশ্চিত। আচ্ছা, বিরোধীরা একজোট হবে, তার মানে সেটা কি কংগ্রেসকে নিয়ে জোট হবে না কংগ্রেসকে বাদ দিয়ে? কারণ সুদীপটা হাসছে এখানে শুনে, এটা শুনে আপনার কথা। ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছে, সেই ইন্ডিয়া জোট একত্রিত। হ্যাঁ, ইন্ডিয়া জোট মানে তো তার মধ্যে কংগ্রেসও তো আছে। যে বিল পেশ করা হলো, সেই বিলের বিরোধিতা তো কংগ্রেসকে সাথে নিয়েই পুরো ইন্ডিয়া জোটটাই সেই বিলের বিরোধিতা করবে। বেশ, আমি একটু দীপঙ্করদাকে জাস্ট একটু হোল্ডে রাখছি। আমি উত্তর দাদা দেবেন, দীপঙ্করদা দেবেন, কিন্তু তার আগে সুদীপ্তার কাছে। আমি একটা ছোট্ট কবিতা বলি, শুধু লিখে ফেললাম। ছক কষেছিল মোদি, 29 পেরোনো যায় যদি, কিন্তু ক্যাচ কট তাই পাল্টে গেল প্লট। সঙ্গে ছিল মাতাহারি, পথসভা আসছে, ফাটাবো হাড়ি। কে কার সঙ্গে কিভাবে শাট করে চলে, যখন ইডি আসে দুয়ারে, মমতা দিল্লি যায় প্রেয়ারে। অতএব এই কথাটা বলবেন না যে আপনারা সঙ্গে আছেন, আপনারা মাতাহারি মানে বোঝেন, মাতাহারি শব্দের অর্থ যদি বুঝতে পারেন, তারা যদি না বোঝেন তাহলে বুঝিয়ে দিচ্ছি। চর, গুপ্তচরকে মাতাহারি বলা হতো। গুপ্তচর বলছি মনে করি আমরা। যদি গুপ্তচর না হতেন, যেখানে যেখানে কংগ্রেসের জেতার লিটল চান্স থাকে, সেখানে পৌঁছে যেতেন না ব্যাগেজ নিয়ে। কখন আপনারা আছেন এই পর্যন্ত সঙ্গে থাকেন, আপনাদেরকে আপনারা বিশ্বাস করি না। তার মানে সুদীপটা বৃহত্তর ক্ষেত্রে জোট হওয়ার সম্ভাবনা নেই। মানে যেটা উনি বললেন যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি হেরে যায়, এরপরে বিজেপি হেরে যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেলেন হয়তো, ধরে নিলাম, এরপরে কেন্দ্রীয় স্তরে একটা জোট হবে না। সবচেয়ে বড় কথা, সেই জোটের মধ্যে ওনারা আশা করছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবুকে ইনক্লুড করে সরকারে ওনারা ফেলে দিতে চান। মানে উনি ফেলবেন সরকার? না, মানে উনি মানে তৃণমূল কংগ্রেস আর কি সেই ভূমিকাটা নেবে আর কি। তৃণমূল সরকারের এই মুহূর্তে 29টা এমপি আছেন, 29টা এমপি নিয়ে উনি সরকার ফেলে দেবেন না? জোট করা, উনি তো বলছেন জোট করা। উনি এই মুহূর্তে যে আমি করেছি, আমি কোনো জোট তো বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার দেখেন, বলেছে যে আমি ধরেছি, আমি করেছি, আমি হারিয়ে দেব। কংগ্রেসের সঙ্গে কি ইগল লড়াই এখানে, মানে কংগ্রেস মাথা রাহুল গান্ধীর নেতৃত্ব হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হবে? সেটা পরে। আমি জোট সঙ্গে 29টা নিয়ে সঙ্গে ছিলাম মাত্র, এটা বলেননি। আমি করেছি, আমি ধরেছি, আমি। তার মানে তুমি বলছো এটা হচ্ছে অলিক কল্পনা, একটা স্বপ্নের মতো। আচ্ছা, দ্বিতীয় প্রসঙ্গ তুমি বলো যে গুন্ডারাজ শেষ করবার ক্ষেত্রে রাজনাথ যে বক্তব্য রাখলেন, উত্তরপ্রদেশের আমরা একাধিক ক্ষেত্রে দেখেছি আতিফ ইসলাম সহ একাধিক জায়গায় এনকাউন্টার হয়েছে। একদম এনকাউন্টার হয়েছে। আমি এনকাউন্টারকে সমর্থন করি না, আবার বাস্তব পরিস্থিতি এমন কিছু হয়ে পড়ে
তখন পুলিশ পরিবার হিসেবে আমি এখানে বক্তব্য রাখবো, তারা কি সিদ্ধান্ত নেবেন। প্রাণ আগে তো এটা তাদের বিষয়। এটা কিছু আমি এই নিয়ে কোনো বক্তব্য যাচ্ছি না, আমার ওইটুকুই বক্তব্য। উনি বলছেন না, কিন্তু তুমি এটা তো মানো যে বড় বড় গ্যাংস্টার অপরাধীদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া দরকার। এটা তো ভালো কথা। আমি উত্তরপ্রদেশকে সেটিং অ্যাসাইড উত্তরপ্রদেশ আমি বলছি, উনি বলছেন যদি এখানে ক্ষমতায় আসেন তাহলে উনি আমূল পরিবর্তন করে দিয়ে সোনার বাংলা গড়ে দেবেন, সোনার বাংলা। তো আমি একটা জিনিস মনে করাই, ওনারা এই মুহূর্তে 2014 থেকে ক্ষমতায় আছেন এবং বেশ ভালো শক্তি নিয়েই ক্ষমতায় ছিলেন অন্তত 24-এর আগে অবধি। তো তার মধ্যে এই যে চিটফান্ড কেলেঙ্কারিটা হলো, সেক্ষেত্রে ওদের ভূমিকাটা কি খুব ঠিক থাকলো? আমি দিল্লির সরকারের ভূমিকা, তদন্তের কথা বেশ 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 মমতা, আমি আরেকটা ছোট্ট কবিতা বলে শুনতে ভালো লাগে। মমতা, আমি যে কবিতার লাইন, এটা আমি কবিতার লিখে, আপনি যদি আদর্শ তৃণমূলী হতে চান তো সেটা কি আছে, ওরা টাকা নেয় চিটফান্ডের আর জেনে থাকে সেই কাণ্ডে, ওরা বেলকে এলো পেয়ে থাকে, পুজো দেয় যেন কাকে, কাকে পুজো দিয়ে ওরা এই বেলটা আদায় করে? এটা বড় প্রশ্ন, এটা একটা খুব বড় প্রশ্ন, সাধারণ মানুষ হিসেবে জানার আগ্রহ। বড় প্রশ্ন, যেখানে পুজো দেয় সেই মন্দিরের পুরোহিত হয়তো দীপঙ্কর দা নয়, কিন্তু তবু দীপঙ্কর দার কাছে জিজ্ঞেস করা যেতে পারে। এই যে একটা বড় দুঃখীন মানুষ, না, একটা বড় চক্রান্তের প্রশ্ন, এবং গুন্ডারাজ থামুক এটা সবাই চায় সাধারণ মানুষ। সত্যি কি ব্যবস্থা নিতে পারে বিজেপি, বা এই ক্ষেত্রে ভূমিকা কি হবে? সত্যি যদি গুন্ডারাজ থামানোর ক্ষেত্রে বিজেপি ভূমিকা নেয়, সেটা কি শুধু রাজ্য শাসন করলেই বিজেপি ভূমিকা নেবে? কেন্দ্রীয় স্তরে থেকে একাধিক তদন্তের ক্ষেত্রে তার রেজাল্ট আমরা খুব একটা পাই না। মানে হাইকোর্টকে, রাজাশেখর মান্থার বেঞ্চকে আবার বলতে হয় যে সিবিআই চাইলে আরজি করের ধর্ষণ এবং খুনকাণ্ডের তদন্ত আবার ফার্দার শুরু করতে পারে। হাইকোর্ট বলছে, এটা আমি বলছি না। তাহলে সেক্ষেত্রে আপনারা জয়ের জন্য কন্ডিশন রাখছেন যে গুন্ডারাজ ধ্বংস করব, ধর্ষক ধ্বংস করব, কিন্তু জয় পেলে না পেলে নয়। মানে এই ধরনের মানে দ্বিচারিতা কেন, বৈরিতা কেন রাজ্যের সঙ্গে, যে অভিযোগ বারবার তৃণমূল তোলে। আসবো একটা ছোট্ট বিরতির পর, দীপঙ্কর দা কি বলছেন শুনবো, বিরতির পরে ফিরে এসে, এবং মহানন্দাদির কাছে তারপর যাব। সঙ্গে থাকবেন। দীপঙ্কর দা কি বলবেন? এই আপনি শুনেছেন? এই দেখুন, আমি মহানন্দাদি যে কথা বলছিলেন আমি সেই কথাকে একটুখানি বলছি। মহানন্দাদি বলছে যে লড়াইটা এরকম না, আমিও ঠিক ওনার সাথেই বলছি, লড়াইটা হচ্ছে মমতা ভার্সেস জনতা। দ্বিতীয় কথায় 3 জায়গায় গন্ডগোল হয়েছে, সেই কথা আমি হাত তুলেছিলাম বলেই কথাটা বলছি। 3 জায়গায় কিন্তু এক জায়গাও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হয়নি, লোকাল থানা কিন্তু গন্ডগোল হচ্ছে, প্রার্থী যাচ্ছে, প্রসেশন হচ্ছে, কোথাও নিয়ে যাওয়ায়নি বা নামায়নি। অর্থাৎ দেখা যাচ্ছে ওই এলাকাগুলোর থানাগুলো সদিচ্ছা নেই। এবার তৃতীয় কথা যেটা আপনি আসতে চাইলেন, রাজনাথ সিং বলছেন, আসলে এই রাজনাথ সিং না থাকলে না এখনও মমতা ব্যানার্জিকে ওই ওয়াই চ্যানেলে বসে থাকতে হতো, কে এসে আমাকে সিঙ্গুর আন্দোলনের থেকে জুস খাইয়ে, আমি বলি সর্বভারতীয় সভাপতি, বলি জুস খাইয়ে যদি না তুলতেন হাতে এখনো বসে থাকতে হতো। আমি আমি যেটা বলতে এটা বলতে, তৃতীয় কথা হচ্ছে গিয়ে এই কারণটা হচ্ছে সুশাসন। দেখুন, সুশাসন দিতে গেলে শাসকের নিয়ম, যেটা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে বলা আছে, একদম অর্থশাস্ত্র থেকে প্রাচীন বিভিন্ন শাস্ত্র বলা আছে যে শাসককে হতে হবে, যখন দুষ্টের দমন করবেন তখন তিনি সিংহর মতন হবেন, আর প্রশাসন যখন চালাবেন তিনি শ্রীগালের মতো ধূর্ত হবেন। স্বাভাবিকভাবেই যে অন্যায় করে, যে প্রশাসনিক ব্যবস্থায় যারা গুন্ডারাজ মাফিয়ারাজ চালায়, সেই গুন্ডা মাফিয়াদের দমন করার জন্য রাজনাথ সিংজি যে কথা বলেছেন, আপনি উত্তরপ্রদেশের কথা বলছেন, উত্তরপ্রদেশে আজকে দেখুন না কোথায় গিয়ে দাঁড়িয়েছে, অপরাধীদের সংখ্যা ভাবুন, আপনি বলুন, নিজে থেকে বলুন, সারা দেশে কংগ্রেসের যিনি বসে আছেন যতই বলুক এটাকে অস্বীকার করতে পারছেন না যে মাফিয়ারাজ খতম হয়েছে, তোলাবাজ যারা ছিল তারা খতম হয়েছে, গুন্ডারাজ খতম হয়েছে। ঠিক সেই জায়গাটাই যদি পশ্চিমবঙ্গে বিজেপিকে আনে, আমরা বিজেপিকে বলেছিলাম যে বিজেপির মূল লক্ষ্য হচ্ছে সুশাসন, আমরা এই বাংলায় সুশাসন দেবো, আমাদের প্রতিটা পাতায় বলা আছে, মহিলা থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে সকলকে সুশাসন দেবো, এবং সুশাসন দেওয়ার জন্য দরকার 5 লক্ষ কর্মচাকরির, এখনো 5 লক্ষের অধিক ভ্যাকেন্ট চাকরির পোস্ট রয়েছে পশ্চিমবাংলায়। আমরা এই 5 লক্ষ নিয়োগ করবো 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে। আমি এই নিয়োগগুলো হলে প্রশাসনিক ক্ষেত্রে যে দুর্নীতি এবং যারা গুন্ডারাজ করছে, যারা তোলাবাজ তুলছে, তাদেরকে ধরতেও সুবিধা হবে। প্রসেনজিৎ, আমি জাস্ট উত্তরটা নেবো, আমি এরপরে মহানন্দাদির কাছে জাস্ট এই দীপঙ্কর যেটা বললেন, উনি যেটা বললেন সুশাসন,
দেশে সুশাসন আছে? যারা ব্যাংকের থেকে কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল, তাদের থেকে বড় ডাকাত আর কেউ আছে? এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা গেল না, তাদের সেই টাকাগুলোকে উদ্ধার করা গেল না। আর রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গে কলকাতা হচ্ছে সব থেকে নিরাপদ শহর, সেখানে লখনৌ বা উত্তরপ্রদেশের কোনো শহরের কথা বলছে না। দাদা, অ্যাসিড হামলায় পশ্চিমবঙ্গ ভারতবর্ষে প্রথম। আর একটা হচ্ছে এটাকে স্বীকার করুন, উত্তরপ্রদেশ যদি তাদের কাছে মনে হয় পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে প্রথম। সরকার যে যে রাজ্যে রয়েছে, এটা কি জানেন? সেই রাজ্যের যারা দুর্বৃত্তায়ন, যারা দুষ্কৃতী, যারা মাফিয়ারাজ, গুন্ডারাজ, তাদেরকে এনকাউন্টার বা তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, সেখানে তারা ভারতীয় জনতা পার্টির দোষর হয়ে কাজ করছে। শাহজাহান কোথায় আছে এখন? এদের দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে ফেলেছে। শাহজাহানকে সম্পদ বলেছিল দিদিমণি দাঁড়িয়ে, এদের দুর্বলতা বুঝে ফেলেছে। বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শাহজাহান সম্পদ কোথায় তিনি এখন? মানে আমার কথা হচ্ছে দুজনের দিকে যদি অভিযোগের আঙুল তোলেন তাহলে মানুষ বাঁচবে কাকে? মহানন্দাদি, মানুষের কাছে বিষয়টা জটিল হয়ে যায় তখনই হয় যখন অন্যের গুন্ডাগিরির ছবিটা সামনে তুলে আনে। এবার আপনি বলুন যে মানুষ কি করবে? কারণ তার পক্ষে তো সম্ভব নয় যে নিজেদের থেকে প্রার্থী দাঁড় করিয়ে তাকে জিতিয়ে আনা এলাকায় জনপ্রতিনিধির জন্য। মানুষের দিক থেকে, মানুষের পার্সপেক্টিভে সমস্যাটা কতটা মানে গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি গুন্ডারাজ সত্যি কি মানুষকে, প্রশাসনকে প্রভাবিত করে? দেখুন, এটা একেবারেই ঠিক কথা যে এই যে গুন্ডারাজ বা কিছু কিছু দুষ্কৃতকারী, তারা সব দলে থাকে। তারা সম্পদ কি সম্পদ না সেটা তাদের ইন্টারপ্রিটেশন। আমরা আমাদের বাংলায় অন্তত দেখেছি যে সিপিএমের জমানাতেও তারা ছিল, তৃণমূলের জমানাতেও আছে এবং মানে ভীষণভাবে রয়েছে তাদের উপস্থিতি। কিন্তু যেটা হচ্ছে যে সবটাই ডিপেন্ড করে সাধারণ মানুষের কথা যদি বলো, মানুষ চায় যে একটা এমন ভোট হবে যেখানে সন্ত্রাস হবে না, সন্ত্রাস সংস্কৃতি মানুষ চায় না। সেটা ডিপেন্ড করবে একেবারেই সরকারের সদিচ্ছা এবং অবশ্যই কেন্দ্রীয় বাহিনীরও সদিচ্ছা। কারণ এই সদিচ্ছাটা যদি না থাকে তাহলে অনেক কেন্দ্রীয় বাহিনী এলেও কিছু হবে না। কাজে সরকারকে, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে, কারণ কেন্দ্রীয় বাহিনী তো সবকিছু জানে না। তারা কি এই রাজ্যের মানে একেবারে সমস্ত কিছু জানে? ভোট খাত না, কিন্তু মহানন্দাদি, সরকারের যারা ধরে নিন এক্সিস্টিং রুলিং পার্টি, তারা আপনি মানে কোন জায়গা থেকে কোন বলে সেই ক্ষমতা, মানে তারা তাদের দলকে জেতানোর জন্য এই সমস্ত লিটল মাইলেজ প্রিভিলেজ তো তারা নেবেই বিভিন্ন জায়গায়। তাহলে খুব স্বাভাবিক ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো হবেই না সেক্ষেত্রে। না, সেটা তো তারা নিতে চাইলে তো তাহলে একই জিনিস, তাহলে আবার সেই মানে সন্ত্রাস সংস্কৃতি যার জন্য পশ্চিমবঙ্গ বিখ্যাত, সেটা আবারও ফিরে আসবে। এটা তো আমরা চাই না, এটার একটা তো শেষ হওয়া দরকার। কাজে এই যে ভায়োলেন্স এবং পলিটিক্যাল ভায়োলেন্সে পশ্চিমবঙ্গ একেবারে প্রথম সারিতে, কিছুতেই এটা দূর করা যাচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কাজে আমি আবারও বলছি, প্রশাসনের সদিচ্ছা, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার সদিচ্ছা, এই দুটো যদি থাকে তবেই সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেটাই সাধারণ মানুষ চায়। নিরীহ মানুষগুলো বেঘরে প্রাণ যাবে মানে এই শুধুমাত্র পলিটিক্যাল ভায়োলেন্সে, এটা আমরা দেখতে দেখতে সত্যি। কিন্তু মহানন্দাদি, ভায়োলেন্স না হলে কি ক্ষমতায় থাকা যায়? আমার কাছে ছোট্ট দুটো উদাহরণ আছে। এই দুটো উদাহরণ, এক হচ্ছে 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত ভালো মানুষ থেকে সাজার প্রবণতা, দ্বিতীয়ত 2018 সালে ত্রিপুরায় মানিক সরকারের অত্যন্ত ভালো মানুষ সেজে থাকা। এই দুটো ইনস্ট্যান্ট এবং ইনসিডেন্টই বলছে দুক্ষেত্রেই সরকারের পরিবর্তন হয়ে গেছিল। অত্যন্ত ভালো মানুষ হয়ে থাকবো, আমি কিচ্ছু করব না, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এই দুটো মানসিকতায় দুই ক্ষেত্রেই রাজনৈতিক পট পরিবর্তন করে দিয়েছিল। কি বলবেন আপনি? না, এটা তুমি মানে রিলেট করতে পারো না, এর মধ্যে কোনো কোরিলেশন থাকতে পারে না যে ভায়োলেন্স হলে তবেই মানে শাসনে থাকা যায়। এটার মধ্যে কোনো কোরিলেশন হয় না। তার জন্য আরো অনেক কারণ আছে, অ্যান্টি ইনকামবেন্সি ছিল, অনেক কারণ রয়েছে। এইটা হতে পারে না যে ভায়োলেন্স করে তবে আমি শাসনে। না, আমি জাস্ট ইনস্ট্যান্ট বললাম, এর সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক। তার হাতে একেবারে সময় নেই আমাদের আজকে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ জানাবো। প্রসেনজিৎ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, দীপঙ্কর সরকার ছিলেন আমাদের সঙ্গে, সুদীপ্তা রায়চৌধুরী ছিলেন কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে, মহানন্দা কাঞ্জিলাল বিশ্লেষক, আর ছিলেন আপনারা।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ফ্রি ফেয়ার ইলেকশন সবসময় মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেয়, স্বীকৃতি দেয়। রাজনৈতিক দলগুলো সেটা করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার, তবে অবশ্যই আমরা বিশ্বাস রাখবো গণতন্ত্রে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করি। পরবর্তী অনুষ্ঠানের জন্য সঙ্গে থাকুন, নজর রাখুন CNN। নমস্কার।